কিভাবে দরজা খুলতে হয়, পাগল নাকি? চল বাইরে বেরো। এখানে কোনো টাকা নেই। কি হয়েছে কি? আরে এত চেঁচামেচি কেন? তুমি কে? তুমি চাওটা কি? টাকা চাইছে। দেখো আমাদের কাছে টাকা নেই। আরে আরে না, শোনো, আমার প্রাণ নিও না, আমি তোমায় বলছি। এসো, আসো আমার সঙ্গে, এসো এসো, আমি বলছি। আরে ওকে ওকে কেন ডাকছো? আমি 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 নিয়ে যাচ্ছি তোমাকে, তুমি চলো আমার সাথে, চলো। ও কি করে জানে যে ভল্ট দুটো চাবিতে খুলে? প্লিজ, আমি তোমার কি ক্ষতি করেছি? আরে আমি তো এই ব্যাংকে কাজও করি না। আরে ছেড়ে দাও।
স্যার, স্যার আপনারা ঠিক আছেন তো? আমরা তো ঠিক আছি, কিন্তু ওকে কেউ গুলি মেরে দিয়েছে। স্যার ইনি বেঁচে আছেন নাকি? মরে গেছে, মাঙ্কিম্যান গুলি মেরে দিয়েছে। ইনি কে? জানি না, ব্যাংকের স্টাফ বলে তো মনে হচ্ছে না, আর না কোনো কাস্টমার মনে হচ্ছে। এখানটায় দেখতে পাচ্ছ গুলি একেবারে এফোড় ওপর হয়ে গেছে। গুলি যদি বডি থেকে বেরিয়ে গিয়ে থাকে তাহলে এখানেই কোথাও আশেপাশে আছে, দেখো তো একটু খুঁজে। স্যার, এর পকেটে তো কিছুই নেই যা থেকে ওকে চিনতে পারি। তাহলে আপনারা জানেন না এই লোকটা কে? স্যার আমরা নিজেরাই বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। স্যার, আমরা তো শুধু এটুকুই জানি ওই মাঙ্কি ম্যানই ওকে গুলি করেছে। মাঙ্কি ম্যান? হ্যাঁ স্যার, আপনার মনে আছে সেই খবরটা? একজন লোক রাস্তাঘাটে লোককে খুন করত, ওকে তো মাঙ্কি ম্যানই বলতো। এ একদম ওই রকমই স্যার। কি? হ্যাঁ স্যার, আর তারপরে আমাদের তিনজনকে গান পয়েন্টে রেখে এইখানে নিয়ে এলো। তাহলে এই লোকটাকে ওই মাঙ্কি ম্যানের সঙ্গে এসেছিল? না স্যার, মাঙ্কি ম্যান তো একাই এসেছিল, ওর সঙ্গে তো কেউই ছিল না। স্যার ও আমাদেরকে দিয়ে ভল্ট খোলালো আর মুখটা দেওয়ালের দিকে ঘুরিয়ে হাঁটু গেড়ে বসিয়ে দিল আমাদের। স্যার আমরা গুলির আওয়াজ শুনে খুব ভয় পেয়ে গেছিলাম, না জানি ও কার ওপরে গুলি চালালো, ওই জন্য ঘুরেও তাকাতে পারিনি। ও গুলি চালিয়ে দিল, আর কিছুক্ষণ পর যখন বাইরে থেকে লোকজন আসার আওয়াজ পেলাম তখন আমরা ঘুরে দেখলাম স্যার। এই মানুষটা মরে পড়েছিল আর মাঙ্কি ম্যান উধাও। আবার সেই একই প্রশ্ন, এই লোকটা এলো কোথা থেকে? স্যার আমরা কি করে জানতাম? আমরা তো দেওয়ালের দিকে মুখ করে ওখানে বসেছিলাম। একটা মাঙ্কি ম্যান ব্যাংকে ঢুকলো, ব্যাংক লুট করলো, একটা লোককে গুলিও মেরে দিল, আর সেই মৃত মানুষটাকে এই ভল্টের মধ্যেও পাওয়া গেল। হ্যাঁ, আমরা সত্যি জানি না স্যার এসব কি করে হয়ে গেল। আরে তাহলে লোকটা কি আকাশ থেকে এসেছিল? কোথাও না কোথা থেকে তো ঢুকেছিল। এই ভল্ট রুম বন্ধ ছিল, অন্য কেউ ভেতরে ঢুকতেও পারছিল না, তো এ কি কারো পকেট থেকে পড়লো এখানে? স্যার আমরা সত্যিই জানি না ও কোথা থেকে এসেছিল। তাহলে এই মৃত লোকটা কি আগে থেকেই ভিতরে ছিল?
হতে পারে সেটা, কারণ বাইরে কোনো লুকোনো জায়গা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এটা বলুন, যদি আপনাদের কাউকে এই ভল্ট রুমে বন্ধ করে দেওয়া হয় তো কতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে এখানে? বলতে পারবো না স্যার। স্যার স্যার আমি একবার এই ভল্টের মধ্যে আটকে পড়েছিলাম। 15 মিনিটের মধ্যে আমার ওখানে দম আটকে আসছিল। 15 মিনিট? হ্যাঁ স্যার। স্যার আমি চিৎকার করেছিলাম, অনেককে ডেকেছিলাম, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পায়নি। তারপর ম্যানেজার স্যারের যখন মনে পড়লো আমি বাইরে বেরোয়নি, উনি ভেতরে এসে চাবি দিয়ে ভল্টটা খুললেন। তা না হলে আমি ওখানেই মারা যেতাম স্যার। আচ্ছা, যদি এই লোকটা ভল্টের ভিতরে ছিল তাহলে বেঁচে ছিল কি করে? আর ভল্টের চাবি তো আপনাদের দুজনের কাছে থাকে, এর কাছে তাহলে কি করে এলো? এই আপনারা দুজনে আবার জড়িত নয় তো এই খেলাটায়? হ্যাঁ না স্যার, স্যার আমরা নির্দোষ স্যার। স্যার আমরা কিচ্ছু করিনি, আমরা কিছু জানি না স্যার। আপনাদের ব্যাংকে একটা লোকের খুন হলো, কোটি কোটি টাকা চুরি হয়ে গেল, এত কিছু হওয়ার পরে আপনি বলছেন কিছু জানেন না? স্যার একটা আশ্চর্যের বিষয় আছে, মাঙ্কি ম্যান জানতো যে এই ভল্টটা আমাদের দুজনের চাবি দিয়েই খুলবে, আর ও এটাও জানতো যে চাবি সবসময় আমাদের কাছেই থাকে। কি? হ্যাঁ স্যার। মনে হচ্ছে ভেতরের কেউ এদের সাহায্য করছে। স্যার আমার তো মনে হচ্ছে যে এই ভল্ট রুমটাতেই কোনো গোপন রাস্তা আছে। হতেও পারে সেটা। একটু চেক করে দেখো তো কোনো দেওয়াল ফাঁপা আছে কিনা, দেখো। স্যার চারিদিকটা আমি খুব ভালো করে দেখলাম, কিন্তু কোথাও গুলি পেলাম না। গুলি পাওয়া যায়নি? না স্যার। কি অদ্ভুত ব্যাপার, গুলি অদৃশ্য, এই লোকটাও অপরিচিত, মাঙ্কি ম্যানকে গুলি করলো কেন? আর মাঙ্কি ম্যানটাই বা কি? চলো বাইরে গিয়ে মাঙ্কি ম্যানের খোঁজ নিয়ে একটু, কেউ ওকে দেখেছে কিনা কিংবা কোনো খবর জানে কিনা। চলো স্যার। মাঙ্কি ম্যান। এই রাস্তাটা ব্যাংকের একেবারে সামনেই। যদি মাঙ্কি ম্যান এই ব্যাংক থেকে বেরিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই রাস্তায় কেউ না কেউ ওকে দেখবে। হ্যাঁ স্যার, ওকে যেমন দেখতে কারো চোখে ধুলো দিয়েও বেরোতে পারবে না। স্যার এই কম্পাউন্ডে কোনো ওয়াচম্যানও নেই যাকে গিয়ে আমরা জিজ্ঞেস করব। এই দোকানদারগুলোকে আর অটোওয়ালাগুলোকে জিজ্ঞাসা করি, চলো দেখা যাক কেউ ওকে দেখেছে কিনা। আমি এরকম কাউকে দেখিনি। তুমি এখানে কখন থেকে আছো? সকাল থেকে যাত্রীর অপেক্ষায় আছি স্যার। সকাল থেকে একটাও যাত্রী পাইনি, জানি না কে ছিল, কোথায় চলে গেছে। যদি এরকম অদ্ভুত লোক ব্যাংক থেকে বেরোতো তাহলে দেখতেই তো পেতাম। আর ওই লোকটার সাহস ভাবুন, ব্যাংকের ভেতর ঢুকেও গুলি করে দিল। আপনি শুধু এটুকু বলুন, আপনি এরকম কোনো লোককে এখান দিয়ে যেতে দেখেছেন? না ম্যাডাম, আমি এরকম কাউকে দেখিনি। স্যার স্যার আশেপাশে সব জায়গায় জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই এ ব্যাপারে কিছু বলতে পারছে না। স্যার কেউ ওর বিষয়ে কিছু বলতে পারছে না। হ্যাঁ স্যার, ওই লোকটাকে কেউ এখান থেকে যেতে দেখেনি। এটা কি করে হতে পারে? ব্যাংক থেকে বেরিয়ে ওকে তো রাস্তাতেই আসতে হবে, তাই না? হঠাৎ এভাবে কি করে উবে যেতে পারে? স্যার প্রথম থেকেই রহস্য ছিল যে মৃত ব্যক্তি ভল্ট রুমে ঢুকলো কি করে, আর এখন এই মাঙ্কি ম্যান সে কোন জাদুবিদ্যার জোরে উধাও হয়ে গেল। রবি, মনে হয় তুমি ঠিকই বলছো। ও জাদুর মতোই বুদ্ধি নিশ্চয়ই খাটিয়েছে উধাও হওয়ার জন্য। দেখা যাক কি জাদু করেছিল। আমার তো মনে হচ্ছে না যে ভল্ট রুমে কোনো গোপন রাস্তা আছে। স্যার আমি সিসিটিভি ফুটেজেস চেক করলাম, ওই লোকটা ভল্টের ভেতরে কি করে ঢুকলো সেটা জানতে পারলাম। কিভাবে? এই দেখুন। আচ্ছা, তাহলে এইভাবে লোকটা ভল্টের ভিতরে ঢুকেছিল। হ্যাঁ স্যার, ডাকাতির প্রায় আধ ঘন্টা আগে ওইখানে ঢোকে, চিৎকার চেঁচামেচির সুযোগ নিয়ে। স্টাফদের জিজ্ঞেস করি আধ ঘন্টা আগে এখানে কি হয়েছিল। স্যার আমি বুঝতেই পারছি না যে ও কোন ধরনের জাদু করে অদৃশ্য হয়েছিল। নিখিল, আমি আসল জাদুর কথা বলছি না।
হতে পারে ওই লোকটা হয়তো ব্যাংক থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু ও রাস্তায় গিয়ে পৌঁছয়নি। একবার ভালো করে কম্পাউন্ডটা সার্চ করে দেখো। লোকজন তো বলছে ও নাকি কথা খুব কম বলে, চুপচাপ শুধু দেখে। হ্যাঁ, দরকার না পড়লে গুলি চালাবে না। আর হ্যাঁ, সাবধান থাকবে কিন্তু। যাও। পুরবি, সবাইকে ওপরে রাখো। ওকে স্যার। স্যার, এটা তো এই হচ্ছে সেই জাদু যার মাধ্যমে মাঙ্কিম্যান গায়েব হয়েছিল। স্যার, মানে ও মাঙ্কি ম্যান ছিল না, ও ছদ্মবেশ ধারণ করেছিল। হ্যাঁ, ওই দাড়ি, পরচুলো আর এই জামাটাকে খুলে এখানে ফেলে গেছিল। আর সেই জন্যই বাইরে ওর ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারছিল না। আর মনে হয় ওর গুলিও লেগেছিল। কিন্তু স্যার, লোকেরা তো একটা গুলি চলারই আওয়াজ পেয়েছিল, যেটা কিনা ভল্টরুমের লোকটা লেগেছিল। তাহলে এর গুলি লাগলো কি করে? এই দেখো, উধাও হওয়ার রহস্য সমাধান হওয়ার আগেই আরেকটা রহস্য সামনে এলো, যে ওকে কে গুলি করেছিল আর ও কোথায় উধাও হলো, আর ভল্ট রুমে মৃত লোকটার সাথে ওর কি কানেকশন আছে। লুট হওয়ার 1 ঘন্টা আগে কি এখানে কোনো গোলমাল হয়েছিল? গোলমাল এখানে? হ্যাঁ, আমরা ফুটেজে দেখতে পেলাম না, কারণ ক্যামেরা অফ ছিল, কিন্তু কিছু তো হয়েছিল এখানে। দেখুন, আমরা এখানকার প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করেছি। যেখানে এই সমস্ত কিছু হয়েছে সেখানে কোনো ক্যামেরা ছিল না। আমরা শুধু এটুকু জানতে পেরেছি যে সবাই ওই দিকে তাকিয়ে দৌড়েছিল। কোনো ধারণা আছে কারুর কি ঘটেছিল? স্যার, যদি এরকম কোনো ঘটনা ঘটেও থাকে, তাহলে এই ডাকাতির সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমার তো মনে হচ্ছে সবকিছু জেনে শুনে করা হয়েছিল, যাতে সবার মন অন্যদিকে যায় আর ওই লোকটা ভল্টের ভিতরে লুকোতে পারে। কিন্তু স্যার, ভল্ট রুমে কেউ যাবে কি করে? কারণ ওখানে তো আমরা বহুবার গেছি আর এসছি, কিন্তু ওখানে তো কেউই ছিল না। আমরা এখন এটাই জানার চেষ্টা করছি যে কোথায় লুকিয়েছিল। তাহলে কারোর কি কিছু মনে আছে কি হয়েছিল? স্যার, এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেছিল। কে সেই মহিলা? কোথায়? স্যার, এখানে তো নেই, হয়তো উনি আগেই চলে গেছেন। উনি কি এই ব্যাংকের কাস্টমার ছিলেন? না ম্যাম, নতুন অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। ও, মানে ভেবে চিন্তে করা প্ল্যান। ওই মহিলা অজ্ঞান হয়ে যায়, সবাই ওকে দেখতে ছুটে যায়, এই সুযোগে লোকটা ভল্টের ভিতরে লুকিয়ে পড়ে। ওই মহিলার ছবি বের করো সিসিটিভি ফুটেজ থেকে, ওর ব্যাপারে ভালো করে খোঁজ নাও। নিশ্চয়ই ও মাঙ্কিম্যানের সঙ্গে জড়িত। স্যার, আপনি চলুন আমার সাথে। স্যার, কিন্তু সে ভল্ট রুমের লোকটাকে মারলো কেন? হয়তো প্ল্যানে কিছু গোলমাল হয়েছিল, সেই জন্য লোকটাকে খুন করে দেয়। দেখা যাক দয়া কি খোঁজ নিয়ে আসে ওই মাঙ্কি ম্যানের ব্যাপারে। স্যার, এই দেখুন রক্ত।
স্যার স্যার এই রক্তের দাগ তো এই পেছনের দিকে গেট অব্দি এসছে। ওই লোকটা এই পেছনের গেট দিয়েই বাইরে বেরিয়েছে, সামনের গেট দিয়ে বাইরে বেরোতে ওকে কেউ দেখেনি। চলো দেখি এই দাগ কত দূর গিয়েছে। স্যার রক্তের ফোঁটা তো এখানের পর আর দেখতে পাচ্ছি না। তার মানে ওই লোকটা এখান থেকে কোনো গাড়িতে উঠে গেছে, কোনো বাইকে অথবা অথবা কোনো অটোতে। অটো স্ট্যান্ডে গিয়ে এদেরকেই জিজ্ঞাসা করি। হ্যাঁ স্যার, কোথায় যাবেন? না না, কোথাও যাওয়ার নেই আমাদের। তোমার কাছে কিছু কথা জানার ছিল। বলুন না স্যার। এটা বলো যে 11টা থেকে 12টার মধ্যে তোমরা কি কেউ ব্যাংকের এই পেছনের গেট থেকে কাউকে বেরোতে দেখেছিলে? না না স্যার, আমরা তো এখনই এলাম স্ট্যান্ডে। এ তো যাতায়াতের রাস্তা, কেউ হয়তো যাতায়াত করতেও পারে। মানে স্যার ও কোনো অটোতে বসে বেরিয়ে গেছে। তাই তো মনে হচ্ছে। শোনো, আমাদের তোমাদের সাহায্য দরকার। বলুন না স্যার। আর আমি জানি তোমরা এটা অবশ্যই পারবে, কারণ তোমাদের নেটওয়ার্ক খুব স্ট্রং। তো এখানে যতজন রিক্সা ড্রাইভার আছে ওদের সবাইকে খবর দাও আর খোঁজ নাও 11টা থেকে 12টার মধ্যে ওদের মধ্যে কেউ এই পেছনের গেট থেকে কোনো প্যাসেঞ্জার তুলেছিল কিনা। একদম স্যার। হ্যাঁ স্যার। আরো একটা কথা মাথায় রাখবে, ওই লোকটার গুলি লেগেছে, ও কিন্তু আহত আর রক্তও বেরোচ্ছে। স্যার, ও রক্ত বেরিয়ে থাকলে নিশ্চয়ই অটোতে পড়বে স্যার। একদম, লেগে পড়ো কাজে তোমরা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে না? ঠিক আছে, তাহলে বলো। দাদা, আপনারা তারাই না যারা সিআইডি কে সাহায্য করছেন? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো ওই লোকটার ব্যাপারে, যে সামনের ব্যাংক থেকে অটো ধরেছিল? আরে চিনি কি বলছো ভাই, ওই লোকটাকে আমি অটো করে নিয়ে গেছি, পুরো অটোয় রক্ত ভরিয়ে দিয়েছিল। এবার কি বলতো, খাজনার থেকে আমার বাজনা বেশি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই লোকটাকে ছেড়েছো কোথায়? আমি ওকে সিটি হসপিটালে ছেড়ে এসেছি। সিটি হসপিটাল? স্যার শ্রেয়া সেই মহিলার ফটো পাঠিয়েছে যে অজ্ঞান হওয়ার নাটক করেছিল, আর হয়তো এই প্ল্যানের সাথেও যুক্ত। এবার তো মাঙ্কি ম্যানই বলবে যে আসলে ওকে। স্যার এই লোকটা নিজের মুখটা চেঞ্জ করে নিয়েছিল, ওকে চিনবেন কি করে? ওর গুলি লেগেছে, সহজেই চিনে নেওয়া যাবে। এক্সকিউজ মি, 2 ঘন্টা আগে এখানে কেউ অ্যাডমিট হয়েছে, আঘাত পেয়েছেন উনি। 1 মিনিট। 3টে লোক এসেছিল, যার মধ্যে থেকে একজন মহিলা যাকে গাড়িতে মেরেছিল, আর 2টো বাচ্চা যারা ঘুড়ি ওড়ানোর সময় টেরেস থেকে পড়ে গেছিল। না না না, মহিলা বা বাচ্চার কথা বলছি না, একটা লোকের কথা বলছি আমরা। নো স্যার, 2 ঘন্টা আগে কোনো পুরুষ এখানে অ্যাডমিট হয়নি। এটা কি করে হতে পারে? স্যার ওই অটো ড্রাইভার রাজু বলেছিল তো ওই লোকটাকে এই হসপিটালেই আনা হয়েছিল। হতে পারে হয়তো নিজের কোনো কাজের জন্য নয়, অন্য কারোর চিকিৎসার জন্য এসেছিল এখানে। 1 মিনিট, 2 ঘন্টা আগে কোনো লোক এসেছিল এখানে অন্য কাউকে অ্যাডমিট করানোর জন্য। হতে পারে ওর ফ্যামিলির কেউ হবে, কিংবা ওর কোনো বন্ধু। খুব টেনশনে ছিল লোকটা। ইয়েস স্যার, মিস্টার অঙ্কুশ এসেছিল। মিস্টার অঙ্কুশ? হ্যাঁ, ওনার বাচ্চাদের অপারেশন করা খুব দরকারি ছিল, কিন্তু ওনার কাছে টাকা ছিল না, আর আজ এসেই উনি টাকা দিয়ে গেছেন। টাকা দিয়ে গেছে? হ্যাঁ ম্যাম, মোটামুটি 2 ঘন্টা আগে। আর একটু চিন্তিত লাগছিল ওনাকে। কোথায় পাওয়া যাবে অঙ্কুশকে? এখন তো ডাক্তার পিয়ুষের সাথে হবে। ওই যে উনি আর ওনার ওয়াইফ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডাক্তারবাবু প্লিজ আমার ছেলের অপারেশনটা বন্ধ করবেন না, আমি টাকা রিসেপশনে দিয়ে দিয়েছি। প্লিজ ডক্টর। অঙ্কুশ। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি, তোমার সাথে কিছু কথা বলার ছিল অঙ্কুশ। নাকি মাঙ্কি ম্যান বলাটাই ঠিক হবে? আপনার স্বামী অপরাধী। আমার স্বামী অপরাধী নয়। ঠিক আছে, তোমার স্বামীকে জিজ্ঞাসা করা যাক। অঙ্কুশ, তোর ওয়াইফকে বল যে আমরা এখানে কেন এসেছি। হ্যাঁ অপারেশনটা বন্ধ করবেন না স্যার। স্যার আমার ছেলে মরে যাবে, আমার ছেলে।
স্যার, স্যার প্লিজ প্লিজ আমার ছেলেকে অপারেশন রুমে যেতে দিন স্যার। চাইলে আপনি পরে আমার প্রাণটা নিয়ে নেবেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে স্যার। আমার ছেলে বাঁচবে না স্যার, আমার ছেলে বাঁচবে না। ডাক্তারবাবু, কত টাকা দিয়েছে অঙ্কুশ আপনাদের? 1 লাখ আগেই দিয়েছে, বাকি ওই যে 50,000 এক্ষুনি দিয়ে দিল। ডাক্তারবাবু ক্ষমা করবেন, ও টাকাটা ফেরত দিন, ওটা চুরি করা টাকা। না, এমনটা করবেন না, এমনটা করবেন না ডাক্তারবাবু। আমি আপনার পায়ে পড়ছি স্যার, এই পায়ে পড়ছি। ডাক্তারবাবু আপনি অপারেশনটা শুরু করুন না। ঠিক আছে, টাকাটা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু অপারেশন? ডাক্তারবাবু যদি আমার ছেলের অপারেশনটা আপনি না করেন তাহলে আমি নিজেকে মেরে ফেলবো, কারণ আমার ছেলেই তো মরে যাবে। অপারেশন শুরু করুন না ডাক্তারবাবু। বাচ্চার চিকিৎসা হবে, খরচা সিআইডি দেবে। এই নিন ডাক্তারবাবু, অপারেশন শুরু করে দিন। ওকে স্যার। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কিসের জন্য? আমি তোর জন্য কিছু করিনি, তোর বাচ্চাটার জন্য করেছি। গুলি কোথায় লেগেছে? হ্যাঁ, শার্ট খোল। গুলি লেগেছে না তোর? শার্ট খোল। না না, কিছু হয়নি সুধা। আগে এই গুলিটাকে বের করি, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। চল। অঙ্কুশ, কি করেছো তুমি? কি অপরাধ করেছো বলো? ব্যাংক লুট করেছে, দুজনকে গুলিও মেরেছে, যার মধ্যে একজন মরে পড়ে আছে ব্যাংকের ভল্টে। অঙ্কুশ, না সুধা, স্যার আমি ওনাকে গুলি করিনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি ব্যাংকে ডাকাতি করেছি, শুধু ছেলের অপারেশনের জন্য। আমি টাকার জন্য কি না করেছি। আমি মালিকের কাছ থেকে ধার চেয়েছি, ওভারটাইম করেছি, বন্ধুদের কাছ থেকেও টাকা চেয়েছি, এমনকি আমার বউয়ের সমস্ত গয়না বেচে দিয়েছি, কিন্তু তবুও সব টাকা জোগাড় করতে পারিনি। আর তুমি ব্যাংক ডাকাতির প্ল্যান করলে? ডাকাতি করেছি ব্যাংক। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। ছেলের অপারেশন আর তার জন্য টাকা, আর ওইসবই মাথায় ঘুরছিল তখন। ওই মাঙ্কি ম্যানের গল্পটা শুনেছিলাম লোকের থেকে, তাই আমি ভাবলাম তখন সেই বেশ ধরে আমি যদি ব্যাংক ডাকাতি করতে পারি তাহলে সব দোষ ওর উপর পড়বে। লোকজনকে তুমি ঠকিয়ে 5 কোটি টাকা নিয়ে পালিয়েছিলে, তাই তো? 5 কোটি? হ্যাঁ, 5 কোটি। কোথায় ওই টাকাটা? হ্যাঁ, 5 কোটি? না না স্যার, 5 কোটি নয়, শুধু 1 লাখ টাকা, যেটা দিয়ে আমার বাচ্চার অপারেশনটা শুরু করা যেত। শুধু ওইটুকুই টাকা। মিথ্যে বলছিস তুই। তুই বলছিস যে তুই কাউকে খুন করিসনি, কিন্তু ব্যাংকের ভল্টে একটা লোক মরে পড়ে আছে। তুই বলছিস যে তুই মাত্র 1 লাখ টাকা লুট করেছিস, কিন্তু ভল্ট থেকে 5 কোটি টাকা উধাও হয়েছে। না স্যার, স্যার স্যার আমায় বিশ্বাস করুন, আমি আমার নিজের ছেলের দিব্যি দিয়ে বলছি স্যার। আমি তো শুধু বন্দুক দেখিয়ে ওই ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ভল্টের চাবিটা নিয়েছিলাম স্যার। গুলিটা এফোর ওফোর হয়ে গিয়ে ওর গায়ের থেকে আমার গায়ে এসে লাগে। ওই লোকটা ভল্টে আগে থেকেই ছিল, আর কেউ একজন পেছন থেকে ওকে গুলি করেছে। মানে গুলি ওর পিঠে লেগেছিল?
আর বুক থেকে বেরিয়ে তোমার কাঁধে লেগেছে? আর আমরা উল্টো ভাবছিলাম, আমাদের জানাই ছিল না যে ভল্টে আগে থেকে কেউ একজন লুকিয়ে বসেছিল। স্যার, যদি দুজন ভল্টে লুকিয়ে থাকে আর দুজন একসাথে ব্যাংক লুট করতে এসে, তাহলে একজন আরেকজনকে গুলি মারলো কেন? এই ব্যাংকেরই কোনো এমপ্লয়ি ওদের সঙ্গে নিশ্চয়ই জড়িয়ে আছে, কারণ ভল্টের ভেতরে ঢুকতে গেলে দুটো চাবিরই প্রয়োজন আছে। মানে স্যার 5 কোটি টাকা ওরা ডাকাতি করেছে আর দোষ পড়লো অঙ্কুশের? স্যার, কোথাও এরকম নয় তো অঙ্কুশের লুট করার প্ল্যানের ব্যাপার ওরা জানতে পেরে গেছিল আর ওরা সেখান থেকেই এই সুযোগটা তুলেছে? সেটাও হতে পারে। অঙ্কুশ, ব্যাংক এমপ্লয়ীদের মধ্যে তোকে সাহায্য কে করছিল? না না স্যার, কেউ নয়। এই সব কিছুই আমি নিজের থেকেই করেছি। আচ্ছা, তো তুই কি করে জানলি যে ব্যাংকের একটা চাবি ম্যানেজারের কাছে থাকে আর আরেকটা চাবি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে? হ্যাঁ, বলে ফেল। অঙ্কুশ, এখন সব বলে দাও, চুপ করে থেকো না। ওনারা অনেক উপকার করেছেন আমাদের, ওনাদের কারণে আমাদের সন্তান সুস্থ হয়ে যাবে। স্যার, স্যার ও কিচ্ছু করেনি, ও তো আমাকে বারে বারে আটকে ছিল। কে সেই লোক? বলবন্ত, ও ব্যাংকে কাজ করে, ওই আমাকে ব্যাংকের সব ইনফরমেশন দেয়, কিন্তু ও নির্দোষ স্যার। না না, তোর বন্ধু বলবন্ত নির্দোষ তো নয়, ও তোর প্ল্যানের ব্যাপারে আগে থেকেই জানতো, আর তোর ঘাড়ে দোষ চাপিয়ে ও ব্যাংকের ভল্ট থেকে 5 কোটি টাকা লুট করেছে, আর তার উপর ও নিজের সঙ্গীকেও মেরেছে। এই বলবন্তী হচ্ছে সেই দ্বিতীয় লোক যে ভল্টের মধ্যে লুকিয়ে বসেছিল। স্যার, কি হয়েছে স্যার? সব স্টাফদের আপনি ডেকে পাঠিয়েছেন, সব ঠিক আছে তো নাকি? না, কিচ্ছু ঠিক নেই। এখানে একজন বেঈমান আছে। বেঈমান, তাও আবার আমাদের মধ্যে? হ্যাঁ, আপনাদেরই এক স্টাফ মেম্বার এই ডাকাতদের সাহায্য করেছিল এই ব্যাংকের ডাকাতিতে। আমাদের ব্যাংকের স্টাফ? হ্যাঁ, আমরা তাকে ধরে ফেলেছি। সে হলো তার বন্ধু বলবন্ত। কে বলবন্ত? কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? লুট করা বাকি টাকা কোথায়? স্যার, স্যার আমি কিছু জানি না, আমি কিছু করিনি স্যার। তুমি ব্যাংকে লুট করতে অঙ্কুশকে সাহায্য করেছিলে, আর তার সুযোগ নিয়ে তুমি আরো টাকা ব্যাংক থেকে চুরি করেছো। স্যার, এ আপনি কি বলছেন? অঙ্কুশ এখান থেকে শুধু 50,000 টাকা নিয়ে পালিয়েছে। বাকি টাকা কোথায়? স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই স্যার। অঙ্কুশ আমাদের সব বলে দিয়েছে। তুমি ওকে বলেছিলে না যে ভল্টের চাবি কার কাছে থাকে? স্যার, ওর ছেলের খুব শরীর খারাপ ছিল, তাই ওর টাকার ভীষণ দরকার ছিল, তাই আমি ওকে ইয়ার্কি করে বলেছিলাম তুমি ব্যাংক ডাকাতি করো। আরে বাহ রে বাহ, ব্যাংকের সব খবর তুই ওকে দিয়ে দিলি, এটা সাহায্য হলো? স্যার, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এত বড় একটা স্টেপ নেবে, আর ও তো ব্যাংক লুট করার জন্য উঠে পড়ে লেগেছিল। স্যার, আমি ওকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইছিল না। তোমার মজার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তাহলে তুমি কোথায় ছিলে? স্যার, অঙ্কুশের এই ঘটনা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, এই জন্য আমি ব্যাংক থেকে ছুটি নিয়েছিলাম। আর যে লোকটা ভল্ট রুমে মারা যায়, সেই লোকটা কে? স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি জানি না ও কে ছিল। ঠিক আছে স্যার, যদি অঙ্কুশ আর বলবন্ত দুজনেই ওই মৃত মানুষটার ব্যাপারে জানে না, তাহলে আর কে জানতে পারে? স্যার, এই অঙ্কুশ মাঙ্কি ম্যান সেজে ব্যাংকে ডাকাতি করতে এলো, আর একজন দ্বিতীয় লোকও ভল্ট রুমে ছিল, যাকে ভল্ট রুমে থাকা অন্য আরেকজনকেও গুলি মারলো, আর 5 কোটি টাকা উধাও হয়ে গেল। একই দিনে একই জায়গায় দুবার লুট, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। কেউ নিশ্চয়ই জানতো অঙ্কুশ মাঙ্কি ম্যান হয়ে ব্যাংক লুট করতে চলেছে, আর তার সুযোগে সে বড় টাকা এখান থেকে লুট করে। কিন্তু স্যার, বলবন্ত আমাদের বলল যে ও কিছুই করেনি। কেউ তো নিশ্চয়ই আছে যে এই সমস্ত প্ল্যান জানতো। দুজন লোক ভল্ট রুমে লুকিয়েছিল আর অপেক্ষা করছিল কখন মাঙ্কি ম্যান ভল্ট রুমের দরজা খুলবে। একজন আরেকজনকে গুলি করে, সেই গুলিটা মাঙ্কি ম্যানেরও লাগে।
কিন্তু ও তো অল্প টাকা চুরি করেছিল, কিন্তু যে গুলি করেছে সে অনেক টাকা এখান থেকে লুট করে। তারপর লুট আর খুনের অপবাদ সে অঙ্কুশের ঘাড়ে চাপিয়ে দেয়। আমার তো মনে হচ্ছে অপরাধী কোনো ব্যাংকেরই লোক, যে বলবান তার অঙ্কুশের কথা শুনে ফেলেছিল। হ্যাঁ স্যার, কেননা ভল্ট রুম খোলার জন্য চাবির ব্যবহার করা হয়েছিল। কিন্তু স্যার, ভল্ট রুমের সমস্ত চাবি তো ম্যানেজার আর ব্যাংক ম্যানেজারের কাছেই থাকা উচিত না? ওদের ব্যাপারে কি জানতে পারলে? স্যার, কাল থেকে দুজনের ওপরই নজর রাখা হচ্ছে, কিন্তু এখনো অবধি কোনো এরকম খবর জানা যায়নি যার জন্য সন্দেহ করা যায়। ওদের ফ্যামিলির ব্যাপারে কোনো রিপোর্ট? স্যার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিবাহিত, নিজের স্ত্রীর সাথে থাকেন। আর ম্যানেজার ব্যাচেলর, ওর বাড়িতে একজন কাজ করার মহিলা আসেন। ওই ডাকাতের কোনো খবর পেয়েছো? না, আমরা কেউ বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। কিন্তু গৌরী, আমার চাকরি নিয়ে এবার টানাটানি হবে। তোমার চাকরি নিয়ে কেন টানাটানি হবে? তুমি ডাকাতি করেছো নাকি? আরে কিন্তু সবকিছু তো আমার উপস্থিতিতেই হয়েছে, তাই না? হ্যালো, হোয়াট? ওহ গড, কি হয়েছে? সব ঠিক আছে তো? অডিটররা ফোন করেছিল, ব্যাংক থেকে 5 নয় 10 কোটি টাকা গায়েব হয়েছে। কি? কিন্তু তুমি তো বলেছিলে 5। আরে আমরা তো 5 কোটিই জানতাম, এখন এরা বলছে 5 কোটি নয় 10 কোটি গায়েব হয়েছে। গৌরী, এটা তো খুব বড় প্রবলেম হয়ে গেল, খুব বড়। আরে শোনো দাদা, আপনার ব্রেকফাস্ট। খিদে নেই আমার। দাদা, আপনি এমনি রাতে কিছু খাননি, সব খাবার এমনিই পড়ে আছে। আরে বললাম তো খিদে নেই, যাও তুমি এখান থেকে। শোনো, সরি আমি অকারণে চিল্লিয়ে উঠলাম, আমার মুডটা খুব খারাপ। কোনো ব্যাপার না দাদা। হ্যাঁ বলো। কি? আর ইউ শিওর যে 5 নয় 10 কোটি টাকার লুট হয়েছে? ও মাই গড, আমি ইনভেস্টারদের কি জবাব দেব? প্রথমে খুন আর তারপর এটা। যাই হোক, তুমি অন্য কোনো খবর পেলে আমাকে জানিও। তার মানে 10 কোটি টাকা লুট হয়েছে, 5 কোটি টাকা নয়। আমি এসছি, চাকু ভেতরে রাখো। না স্যার, শ্রেয়া সেই মহিলার ফটো পাঠিয়েছে যে অজ্ঞান হওয়ার নাটক করেছিল। হঠাৎ তোমার কি হলো? কি হয়েছে? মিথ্যে কথা বলেছো তুমি, তুমি মিথ্যেবাদী। নিজের সীমা পেরিও না, আর মুখ সামলে আমার সঙ্গে কথা বলো। ভাগাভাগিতে ক্ষমতা দেখানো যায় না ম্যাডাম। তুমি তো বলেছিলে এই লুঠেতে আমরা সমান ভাগে অংশীদার হব। হ্যাঁ, আমি এখনো তাই বলছি। তুমি বলেছিলে মাত্র 5 কোটি টাকা লুট হয়েছে ব্যাংকে। হ্যাঁ তাই হয়েছে, শুধু 5 কোটি টাকাই লুট করা হয়েছে। মিথ্যে, 10 কোটি টাকা লুট করা হয়েছে। কি বাজে কথা বলছো তুমি? শুধু 5 কোটি টাকাই লুট করা হয়েছে। না, 10 কোটি টাকা। আমি দাদাকে ফোনে কথা বলতে শুনেছি। এখন বলো বাকি টাকা কোথায়? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে আর কোনো টাকা নেই। তাহলে আমার দাদা এরকম কেন বললেন? আমি জানি না। প্রথমে তুমি এই চাকুটা ভেতরে রাখো, হতে পারে কেউ তোমার সঙ্গে ছলনা করেছে। একদম না, নিজে কানে আমি আমার দাদাকে ফোনে কথা বলতে শুনেছি। হে ভগবান, বোধহয় কেউ আমাদের ধরার জন্য এই ফাঁদ পেতেছে। কি? হ্যাঁ, হতে পারে পুলিশ এই ফাঁদটা পেতেছে, আর তুমি একটা বোকা ওদের জালে পা দিয়ে ফেলেছো। কোনো চাল টাল ছড়ায়নি। গান নিচে। সত্যি এটাই যে 10 কোটি টাকার ডাকাতি হয়েছে। আমার স্বামীও সেটাই বলছিল। কি? তার মানে আমাদের 3 জনকে ঠকানো হয়েছে? একদমই। দেখেছো, আমি বললাম না এখানেই থাকবে। এই আমাদের ঠকিয়েছে। মনোজ,
আপনারা এখানে কি করছেন? যে লুট হয়েছে আমরা সেটার ভাগ নিতে এসেছি। আমি তো বলেছিলাম আপনারা আপনাদের ভাগ পেয়ে যাবেন, তো এখানে আসার কি দরকার ছিল? দেখো, তোমরা জানো যে আমাদের একসাথে দেখতে পাওয়া উচিত নয়। দেখো, আমাদের যেটা করার ছিল সেটা আমরা সৎভাবে করেছি। আমরা দুটো ভল্টের নকল চাবি বানিয়ে তোমাকে দিয়েছিলাম। এই নিজের মালিককে ঠকিয়েছে। আমি তো আমার নিজের স্বামীর চাকরি বিপদের মুখে ঠেলে দিয়েছি। দেখো, আমি জানি যে তোমরা দুইজন তোমাদের কাজ ভালোভাবেই করেছো। আমি অজ্ঞান হওয়ার পর সবাই অন্যমনস্ক হয়, তখন তোমার ওই সাথী ভল্টে গেল আর ওইখানে লুকিয়ে পড়লে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সবাই অনেক কিছু করেছেন, কিন্তু কোনো দয়া করেননি। আমিও ভেতরে লুকিয়ে থেকে আমার বন্ধুকে গুলি করেছি, যাতে সমস্ত অভিযোগ ওই মাঙ্কি ম্যানের ওপর গিয়ে পড়ে। বলবন্দের কথা আমি তোমাদের যা বলেছিলাম সেসব না শুনলে সব কিছুই হতো না। দেখো, আমি যেন আমার ভাগ পাই, তোমরা তোমাদেরটাও। আমিও সেইটাই চাই। তাহলে দাও আমাদের ভাগের টাকাটা, 2 কোটি টাকা। আরে কোন 2 কোটি টাকা? সবাই 1 কোটি করে পাবে। 1 কোটি কেন? যখন ব্যাংক থেকে 10 কোটি টাকা লুট করা হয়েছে, প্রত্যেককে 2 কোটি টাকা করে দেওয়া উচিত। 10 কোটি? কি তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি আজে বাজে কথা বলছো তোমরা? কোথায় 10 কোটি? ব্যাংক থেকে শুধু 5 কোটি টাকা লুট করা হয়েছে। কে তোমাদের বললো এই 10 কোটির কথা? আমরা। সিআইডি? অনেক কষ্ট করেছিস তোরা সবাই ব্যাংক লুট করার জন্য, তাই না? আরে নিখিল, একে বাইরে নিয়ে যাও, সবাইকেই বাইরে নিয়ে যাও। রবি স্যার, সিআইডি? নিশা, ব্যাংকের সিইওর ওয়াইফ তুমি? হ্যাঁ, তোমাদের সিআইডিদের আমার প্ল্যানটাই নষ্ট করতে হলো। সরি। সরি? সরি আবার কিসের জন্য? তোমার এই প্ল্যান ভেস্তে দিলাম সেই জন্য। আমার এই প্ল্যানটা যদি সাকসেসফুল হতো না, তাহলে আমি আরো ব্যাংকে ডাকাতি করতাম। তো মনোজ তোমার অন্য লোকটার সঙ্গে আগে থেকেই ভল্টে লুকিয়ে বসেছিল, হ্যাঁ? এবার এটা বলো যে টাকা পয়সা কবে আর কিভাবে গায়েব করেছো? আর এই মনোজ যখন ভল্ট থেকে বেরোলো তো কেউ ওকে দেখলো না কি করে? যখন মাঙ্কি ম্যান টাকা নিয়ে পালাচ্ছিল, মনোজও তখন ওর পেছন পেছন যাচ্ছিল।
বুদ্ধি ভগবান প্রচুর দিয়েছে তোমায়, কিন্তু তুমি সেটার অপব্যবহার করেছ। আর ভালো জিনিসের অপব্যবহারকারীদের শাস্তি পেতেই হয়। তাই শাস্তি তোমরা সকলেই পাবে, জেলে পচে মরবে।